নাম নথিবদ্ধকরণ ই-রেজিস্ট্রেশন প্রথমত আমাদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত একটা ফর্ম ভর্তি করে সেখান থেকে একটা আমরা যাকে বলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যার মাধ্যমে এই ছাত্রকে আমাদের এই প্রক্রিয়া চিহ্নিত করতে পারবে সেটা সে পাবে, সেটা তৈরি হবে এবং তাকে একটা ই চালান দেওয়া হবে। যে ই চালানটা ছাপিয়ে নিয়ে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো কোর ব্যাংকিং সার্ভিস থাকা শাখায় গিয়ে 500 টাকা রেজিস্ট্রেশন ফিটাকে জমা দিতে হবে। এইবার শুরু হবে পরের প্রক্রিয়া, যে তার পছন্দ জানানো, চয়েস ফিলিং। এইবারে কি হলো, সে যখন এই টাকাটা জমা দিয়ে এসেছে 500 টাকা রেজিস্ট্রেশন ফি, তখন ওই রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার যে তার চালানের নম্বর অর্থাৎ তার সেই সংক্রান্ত যে তথ্যাদি সেগুলো নিয়ে সে আবার ওয়েবসাইটে ঢুকবে এবং ওয়েবসাইটে ঢুকে এবার সে তার যাবতীয় পছন্দ তাকে ওখানে দিতে থাকবে এবং এক্ষেত্রে তার বিভিন্ন প্রকারের সুযোগ আছে এবং সমস্ত ধরনের যত কলেজ, যত ইনস্টিটিউট আমাদের এখানে রয়েছে তার সমস্ত ডিপার্টমেন্টই সে তার পছন্দের আওতায় আনতে পারে। ছাত্র যতগুলি খুশি দিতে পারে যদি সেই পছন্দটি আমাদের যা যা আছে তার তালিকার মধ্যে থাকে। এর থেকে সিট দেওয়া হবে কিন্তু কেবলমাত্র মেধার ভিত্তিতে। সুতরাং যার যত খুশি দিতে, পছন্দ দিতে কোনো রকমেরই কোনো বাধা নেই। শুধু কয়েকটা কথা মনে রাখতে হবে যে যাদের AIEEE এবং জয়েন্ট এন্ট্রান্স দু জায়গাতেই র্যাঙ্ক আছে তাদের দুবার আলাদা করে এটা করতে হবে না, একবারেই তারা একটা আমরা যেটা বলি সিঙ্গেল সেট দিলেই হবে। আমরা যখন সিট তাকে দেওয়া হবে, সিট অ্যালোকেশন, তখন AIEEE কোটা থেকে যদি তার চয়েস অনুসারে উপর দিকে ভালো সুযোগ পায় তাহলে সেটাই তাকে দেওয়া হবে। যদি জয়েন্ট এন্ট্রান্স কোটা থেকে সে উপর দিকে সুযোগ পায় তাহলে সেটাই তাকে দেওয়া হবে, অর্থাৎ তার চাওয়া অনুসারে সবচেয়ে ভালোটাই তাকে দেওয়া হবে। আর TFW যারা, অর্থাৎ টিউশন ফি ওয়েভার স্কিম, যাদের টিউশন ফি বাদ দেওয়ার জন্য যারা আবেদন করে, তাদের একটা কথা মনে রাখতে হবে যে এই TFW স্কিমটি কিন্তু আমরা যেগুলি সুপার নিউমেরারি, অর্থাৎ মাত্র 5% সিট মোট সিটের ওপরে থাকছে, যে কারণে যেহেতু সুপার নিউমেরারি এদেরকে কিন্তু দুরকম পছন্দ জানাতে হবে, TFW হিসাবে এবং TFW ছাড়া। আর এই প্রক্রিয়াটি চলবে 29শে জুন পর্যন্ত। 25 থেকে 29শে জুনের ভিতরে তাদের পছন্দ তারা শেষ পর্যন্ত আমরা যাকে বলি লক করা, অর্থাৎ আমরা জানালাম যে এই পর্যন্ত আর কিছু নয়, এরপরে আর কোনো পরিবর্তন হবে না, এই লক করাটা করে দিতে হবে। যদি 29শে জুন 5টার ভিতরেও এই লক কোনো ছাত্র না করে তাহলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান হিসাবে আমি নিজেই কিন্তু সেটা করে দেবো, কারণ তা না হলে তার পছন্দগুলো আদৌ এই পদ্ধতির মধ্যে আসতে পারবে না। এই গেল আমাদের 2 নম্বর প্রক্রিয়া। এরপর 3 নম্বর হচ্ছে যে যাকে আমরা বলছি সিট অ্যালটমেন্ট এবং রিমোট অ্যাডমিশন, অর্থাৎ সে কোথায় পাবে সেটা জানানো, সেটা ভর্তি হওয়া। তো এই পর্যন্ত হবার পরে যেভাবে বললাম সেইভাবেই মেধার ভিত্তিতে প্রত্যেককে তার পছন্দ এবং মেধা মিলিয়ে তাকে একটি করে সুযোগ দেওয়া হবে, এই কলেজ, এই ডিপার্টমেন্ট, এইভাবে। এবং তার মধ্যে অবশ্যই যেরকমভাবে আমাদের এই তপশিলি জাতি, উপজাতি ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন সংরক্ষণ থাকে সেগুলোও থাকবে। এবং তারপরে যখন এটা হয়ে গেল তখন কি দেওয়া হলো, তাকে কি পেয়েছে সেটাও কিন্তু ছাত্র তার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তার মাধ্যমে জানতে পারবে ওয়েবসাইট থেকে। তাছাড়াও যদি সে SMS বা ইমেল দিয়ে থাকে তাহলে SMS, মোবাইল নম্বর বা ইমেল দিয়ে থাকে তাহলে SMS বা ইমেলের মাধ্যমেও জানতে পারবে। এই যে জানতে পারলো, এরপর তার কী করণীয়? আমাদের মোট 26টি আমরা রিপোর্টিং সেন্টার রেখেছি, তার 25টা হচ্ছে পশ্চিমবঙ্গে আর একটি ত্রিপুরায়, আগরতলাতে। এবং এই রিপোর্টিং সেন্টারগুলোতে তখন তাকে যেতে হবে। সে ছাত্র যে কোনো রিপোর্টিং সেন্টারে যেতে পারে, তার বাড়ির কাছাকাছি যদি তার যেতে সুবিধা হয় সেখানেই যেখানেই হোক না কেন, কিন্তু সেখানে তাকে সমস্ত কাগজপত্র, যাকে ডকুমেন্ট বলে, নিয়ে যেতে হবে পরীক্ষা করার জন্য। এবং সমস্তগুলি পরীক্ষা হয়ে যদি সব ঠিকঠাক থাকে তখন তাকে বলা হবে যে সে
যা পেয়েছে তার থেকে যদি এর পরবর্তী সময়ে আরও কোনো ভ্যাকেন্সির কারণে তাকে তার পছন্দ অনুসারে আরও ওপরের পছন্দে দেওয়া যায়, যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় বলি আপগ্রেডেশন, সেই আপগ্রেডেশন সে নিতে চায় কি না। এবার সে যদি হ্যাঁ বলে তাহলে পরবর্তী রাউন্ডে আবার দেখা যায় যদি ছেলেটি যে চয়েস দিয়েছিল তার চেয়ে ওপরের চয়েস ফাঁকা আছে, সেখানেই তাকে ঠেলে দেওয়া হবে। সেটা অটোমেটিক্যালি হবে, স্বয়ংক্রিয়ভাবে। আর যদি না বলে তাহলে সেই কাজটা করা হবে না। এবং যাই হোক না কেন, এরকম আমাদের 3টে রাউন্ড হবে। সুতরাং এই প্রথম রাউন্ডে সে আপগ্রেডেশনে হ্যাঁ বা না জানালো, সে যদি হ্যাঁ জানায়ও আবার কিন্তু তৃতীয় রাউন্ডের শেষে গিয়ে সে না করতে পারে, কিন্তু উল্টোটা করা সম্ভব নয়। আর আরেকটা কথা হচ্ছে যে এই আপগ্রেডেশন হলে কিন্তু তার আর রিপোর্টিং সেন্টারে আসার দরকার পড়বে না, যদি না সে এই হ্যাঁ থেকে না করতে চায়। তাছাড়া এবার তাহলে কি করণীয় রইল? সব যদি ঠিকঠাক থাকে, সমস্ত কাগজপত্র দেখা যায় ঠিকঠাক, তাহলে সে ভর্তি হওয়ার জন্যে একটি ক্রস ডিমান্ড ড্রাফট দেবে ওই রিমোট অ্যাডমিশন সেন্টারেই, যেটা হবে কলকাতাতে WBJEB, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নামে। এই ড্রাফটের পরিমাণটা হবে 4000 টাকা সমস্ত TFW টিউশন ফি ওয়েভার স্কিমে ভর্তি হওয়া ছাত্রদের জন্য। সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য 5000 টাকা করে, এবং যারা বেসরকারি প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে তাদের জন্য 40,000 টাকা করে। এবং এই বেসরকারি কলেজে এই বছর থেকে সামান্য পরিমাণে, যেমন ধরো আগে জানিয়ে দেওয়া হয়েছিল ফি স্ট্রাকচার কমিটির মাধ্যমে, সামান্য পরিমাণে ফিস বেড়েছে, যেটা প্রথম বছর এবং দ্বিতীয় বছরে 2000 টাকা করে, তৃতীয় বছরে 1000 টাকা, আর চতুর্থ বছরে কিছু নয়। এবং এরপরে একটাই কথা বলা রয়েছে যে এমন অনেক ছাত্র থেকে যেতে পারেন, যেটা বললাম যে TFW স্কিমে সংখ্যাটা যেহেতু সিটের খুবই কম, তাদের পারিবারিক আয় বছরে 2.5 লক্ষ টাকার কম হলেও তারা হয়তো TFW স্কিমে সুযোগ পেলেন না। সেক্ষেত্রে তাদের সামনে কিন্তু আরেকটা সুযোগ থাকবে। এই বছর থেকে একটা নতুন সুযোগ পাওয়া যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ফ্রিশিপ স্কিম। এটা চালু থাকবে সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং সেই সমস্ত বেসরকারি কলেজে যারা ম্যানেজমেন্ট কোটায় ছাত্র নেয়। যদি কোনো ছাত্র এই সুযোগটা নিতে চায়, তার TFW তো হয়নি, তার পারিবারিক আয় বাৎসরিক 2.5 লক্ষ টাকার নিচে, তাহলে তার পারিবারিক আয়ের যে সার্টিফিকেট সেটা ওই রিপোর্টিং সেন্টারেই মিলিয়ে নেওয়ার পরে, ভেরিফিকেশনের পরে সে নাম লেখাতে পারে এই স্কিমে। এবং এই স্কিমে নাম লেখালে যে ধরনের কলেজগুলো বলা হলো তাদের মধ্যে থেকে তাদের যারা ভর্তি হবে তাদের মধ্যে থেকে শতকরা 10 ভাগকে ফ্রি সিট দেওয়া হবে, এবং তার অর্ধেককে আবার দেওয়া হবে হাফ ফ্রি সিট। সেটাও কিন্তু মেধার ভিত্তিতেই হবে, যাতে হতে পারে তার জন্যে তাদেরকে এই রিপোর্টিং সেন্টারে নামটা লিখিয়ে যেতে হবে। এরপর আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, একেবারে শেষ প্রক্রিয়া, যেখানে সে শেষ পর্যন্ত ভর্তি হবে। সেইখানে তার কি করণীয়? কিছুই না। এইভাবে যখন 3 রাউন্ড শেষ হয়ে যাবে তখন সে গিয়ে যেখানে পর্যন্ত সে পড়াশোনা করবে, যেখানে ভর্তি হচ্ছে সেখানে গিয়ে তাকে রিপোর্ট করতে হবে। এবং এই বাকি কাজটুকু ছাত্রের নয়, সেই কলেজে, যে তারা সেই অনুসারে তাদের ডেটাবেসটাকে ঠিকঠাক করে নিয়ে তারা আবার জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকের কাছেই, যারা যারা এই সম্বন্ধে কনসার্ন আমরা যাকে বলি। আর এরপরেও যদি কোথাও কোনো সিট ফাঁকা পড়ে থাকে তাহলে এর পরবর্তীতে তা ভর্তির জন্যে গত বছরের মতোই যেটা বলা হয়েছিল মনিটর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, সেই ধরনের মনিটর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।